ভোটারদের কাছে টানতে 14 দফা নির্বাচন ইশতেহার ঐক্যফ্রন্টের, থাকছে বেকার ভাতা ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যর প্রতিশ্রুতি। দণ্ডিতদের নেতৃত্বে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি হাস্যকর বলছে আওয়ামী লীগ। যুদ্ধাপরাধের বিচার চলমান রাখার আশ্বাস, জাতিসংঘে প্রতারণা। একাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে তৃতীয় বেঞ্চে শুনানি করতে আবারও অনাস্থা। খালেদার আইনজীবীদের, কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু। অভিযোগ পাল্টা অভিযোগে চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি, বিভিন্ন স্থানে সংঘর্ষ। এবং টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, 5 উইকেট হারিয়ে চাপে টাইগাররা, ঘুরে দাঁড়াতে চায় ক্যারিবীয়রা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ফারনাজ জুই। এছাড়াও সংবাদে থাকছে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে পরিযায়ী পাখির কলকাকলি ও খুনসুটির অপরূপ দৃশ্য নিয়ে বিশেষ রিপোর্ট। শুরুতেই মার্কুইস পাম্প নির্বাচনের খবর। পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা হবে, এমন 14 দফা নির্বাচন ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। সকালে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় জানানো হয়, ঐক্যফ্রন্ট সরকার গঠন করতে পারলে পুলিশ ও সেনাবাহিনী ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের কোনো বয়স সীমা থাকবে না। বেকারদের জন্য ভাতার প্রবর্তন করা হবে। বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। ভোটারদের আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলোর ইশতেহার নির্বাচনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেন বলেছেন, জনগণের রুখে দাঁড়ানোর সময় এসেছে। জনগণের কল্যাণে জনমতের ভিত্তিতে তৈরি হয়েছে ঐক্যফ্রন্টের ইশতেহার। ইশতেহারে থাকছে ক্ষমতার ভারসাম্য, সংসদে উচ্চকক্ষ গঠন, সরকারি চাকুরিতে শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের ছাড়া কারো কোটা থাকছে না। ত্রিশোর্ধ্ব শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা, মোবাইলের ইন্টারনেট খরচ অর্ধেকে নামিয়ে আনা, ঔষধ ও ডায়াগনস্টিক পরীক্ষার খরচ কমানো, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান রাখা, একটানা পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে দেওয়া সহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়। এই নির্বাচনের মাধ্যমে এই জনগণ এই রাষ্ট্রের মালিকানা হারিয়েছিল। জনগণ যখন রাষ্ট্রের মালিক থাকে না, তখন রাষ্ট্রের মালিক হয়ে পড়ে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, দেশে বিদেশি নানা গোষ্ঠী। এর মাসুল দিতে হয়েছে এই দেশের মানুষকে। এটা আপনারাও হাড়ে হাড়ে উপলব্ধি করছেন। এই ইশতেহার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যিনি অত্যন্ত একজন ভালো মানুষ, ভালো কাজ করে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। যুদ্ধাপরাধীদের নিয়ে নির্বাচনে অংশ নিয়ে ইশতেহারে যুদ্ধাপরাধের বিচার চলমান রাখার প্রতিশ্রুতি একেবারে হাস্যকর ও জাতিসংঘে প্রতারণা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলটির সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এছাড়া তারেক রহমানের মতো দুর্নীতির দায়ে দণ্ডিতরা যেখানে নেতৃত্বে আছে, সেখানে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা নেহায়েতি রাজনৈতিক অপকৌশল ও বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন আব্দুর রহমান। মনোনয়ন পর্যন্ত দিয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ পর্যন্ত করে দিয়েছে। তারা কি করে এই যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে অবস্থান নেবে, এ ব্যাপারে অবশ্যই স্বাধীনতার পক্ষের শক্তি তারা সতর্ক আছে এবং এটা নেহায়েত একটা প্রতারণা ছাড়া আর অন্য কিছু না। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের দায়ে তিনি দণ্ডিত।
তো তাদের মুখে যদি এই কথা হয় যে তারা দুর্নীতিমুক্ত সমাজ গড়বে, তাহলে এই ব্যাপারটি হাস্যকর ছাড়া আর কি বলা যেতে পারে। ইশতেহার এটা নিহায়তি একটি রাজনৈতিক একটা অপকৌশলের ইশতেহার, এবং আমরা মনে করি যে মানুষের সঙ্গে তামাশা করবার জন্যই এই ধরনের একটা বিভ্রান্তমূলক বক্তব্য তারা উপস্থাপন করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে প্রার্থিতা নিয়ে বিচারপতি JBM হাসানের তৃতীয় বেঞ্চে শুনানি করতে আবারও মৌখিকভাবে অনাস্থা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। অনাস্থার বিষয়টি আদালত লিখিতভাবে দিতে বললেও তারা তা দেননি। পরে আদালত আইনজীবীদের অনাস্থার বিষয়টি প্রধান বিচারপতিকে জানানোর পরামর্শ দেন। আদালত বলেন, দ্বৈত বেঞ্চে বিভক্ত আদেশ হওয়ায় প্রশাসনিক ক্ষমতায় প্রধান বিচারপতি এটি তৃতীয় বেঞ্চে পাঠান। তবে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকেই অনাস্থার বিষয়ে আদেশ দিতে বলেন। এরপর বিচারপতি JBM হাসান আদেশ না দিয়ে দুপুর 2টা পর্যন্ত শুনানি মুলতবি করেন। দর্শক, আমাদের সহকর্মী শামীমা আক্তার আছেন উচ্চ আদালতে, সেখান থেকে তিনি জানাচ্ছেন বিস্তারিত। শামীমা, ফের কখন নাগাদ শুনানি শুরু হবে? এছাড়া খালেদার আইনজীবীরা পরপর দুবার একই বেঞ্চের প্রতি অনাস্থা জানালেন, এরপর তাহলে কি হতে পারে? জি জুই, আপনি যেমনটি বলেছেন যে বেগম খালেদা জিয়ার যে 3টি আসনে প্রার্থিতা ফিরে পেতে তিনি যে আবেদন করেছিলেন, আপনি জানেন যে তিনি ফৌজদারি দণ্ডবিধি অর্থাৎ দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় প্রথমে হাইকোর্ট থেকে একটি দ্বৈত আদেশ আসে এবং সেই আদেশের বিরুদ্ধে বলা তাকে তিনি আবারও যখন দ্বৈত আদেশের ফলে চিফ জাস্টিসের কাছে যায় যে এই আবেদনের কি হবে শুনানি, তখন তিনি কিন্তু গিয়েছিলেন হচ্ছে চিফ জাস্টিসের কাছে। চিফ জাস্টিসের কাছ থেকে কিন্তু শুনানি এখন একটি একক বেঞ্চে শুনানির জন্য রয়েছে আবেদনটি। সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন যে তারা এই কোর্টে অনাস্থা দিয়েছেন এবং আদালত তাদেরকে এই কোর্টে অনাস্থা লিখিতভাবে জানাতে বলেছে, যে কারণে এই আবেদনটি এখনো সুরাহা হচ্ছে না। তবে এই কিছুক্ষণ আগে আমরা দেখেছি রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এবং খালেদা জিয়ার পক্ষে সাবেক যে অ্যাটর্নি জেনারেল আছেন AJ মোহাম্মদ আলী শুনানি করতে গিয়েছেন। তবে যেটা এর আগে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এর ইতিমধ্যেই কিন্তু সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী যদি কেউ দুর্নীতির মামলায় 2 বছরের অধিক সাজাপ্রাপ্ত হয় তবে তার প্রার্থিতা ফিরে পাওয়ার কোনো কারণ নেই এবং সে আমাদের সর্বোচ্চ যে আইন আছে সংবিধান অনুযায়ী সেটা নির্ধারিত হয়েছে এবং আদালত সেই পক্ষেই রায় দিয়েছেন। এই আদেশটি অবশ্য এখন কোর্ট থেকে আসতে যে সময় লাগে, তবে এখন পর্যন্ত আমরা বলতে পারি খালেদা জিয়ার আবেদনে কোনো আদেশ হয়নি এবং সেই আদেশের জন্য প্রধান বিচারপতি পুনরায় যদি কোনো কোর্ট নির্ধারণ করে দেন তবে সেখানেই শুনানি হওয়ার কথা রয়েছে। কেননা এই একক বেঞ্চের প্রতি কিন্তু এই 2 বার অনাস্থা দিয়ে তারা একটি আদেশের জন্য অপেক্ষা করছেন এবং এখনই সেই কোর্ট শুরু হবে এবং সেখান থেকেই আসলে জানা যাবে যে এই কোর্টে শুনানি না হলে শুনানির জন্য চিফ জাস্টিস আবার কোন কোর্ট নির্ধারণ করে দেন এবং সেটি এখন কেবল সময়ের অপেক্ষা। অর্থাৎ আমরা বলতে পারি খালেদা জিয়ার প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি আদালত কর্তৃক সুনির্ধারিত হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। জুই, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী শামীমা আক্তার জানাচ্ছিলেন হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রচার প্রচারণা ততই জমে উঠছে সারা দেশে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী প্রচার শুরু করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন বাগেরহাট 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ তন্ময়। খুলনায় প্রতিদিনের মতো আজও পথসভা ও গণসংযোগ করছেন প্রার্থীরা। এদিকে ভোলায় বিজয় দিবসের সমাবেশে নাগরিক ঐক্যজোটের নেতা ডক্টর কামাল হোসেনকে আদর্শহীন ব্যক্তি বলে অভিযোগ করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। এদিকে LGRD মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আওয়ামী লীগকে আবারও জয়যুক্ত করতে হবে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হকের সভাপতিত্বে শহরের আলীপুরে এক নির্বাচনী জনসভায় মন্ত্রী আরও বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত এবং উন্নত ফরিদপুর গড়তে নৌকার বিকল্প নেই। গাজীপুর 4 আসনে বিএনপি প্রার্থী ওসি প্রত্যাহারের দাবিতে এবং গাজীপুর 5 আসনে বিএনপি প্রার্থীর স্ত্রী তার স্বামী ফজলুল হক মিলনকে মুক্তির দাবিতে আলাদাভাবে সংবাদ সম্মেলন করেছেন। এছাড়া হবিগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, মাদারীপুর, নেত্রকোনা, বান্দরবান, সিরাজগঞ্জ, সীতাকুণ্ড সহ সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে নির্বাচনী প্রচারণা। ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পেঁয়াজখালীতে নৌকা প্রার্থী কাজী জাফরুল্লাহর সমর্থক শিশু খার সাথে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান লিঙ্কন চৌধুরীর সমর্থক ওমর ফারুকের সাথে ভোট চাওয়া নিয়ে সংঘর্ষ হয়েছে।
এতে আহত হয়েছেন কমপক্ষে 30 জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আহত 5 জনকে ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ভোলা 2 আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় আওয়ামী লীগের 6টি নির্বাচনী অফিস ভাঙচুর ও 18টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বিএনপি কর্মীরা। এতে আহত হন কমপক্ষে 50 জন। দর্শক, এই মুহূর্তে ঝালকাঠি থেকে নির্বাচনী হালচাল জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন জহিরুল ইসলাম জলিল। জলিল, ঝালকাঠি নির্বাচনী মাঠের হালচাল সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। হ্যালো, আসন্ন 71 জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার ভিতরে তাদের প্রার্থীদের প্রচারণা চলছেন। এখানে বৌরি আবহাওয়ার ভিতরেও আজকে আলহাজ শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু ঝালকাঠি 2 আসনের প্রার্থী তার প্রচারণা চালিয়েছেন। এছাড়াও প্রচারণা করছেন বিএনপির জিবা আমিনা খান। এছাড়া আমাদের ঝালকাঠি 1 আসনের বজলুল হক হারুন এমপি নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়াও হলো যে আপনাদের আমাদের এখানে যে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর তিনি তার প্রচারণা চালিয়েছেন। আমরা যেমনটি দেখেছি যে সকাল থেকে রাত অবধি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ঝালকাঠি থেকে যারা ছিলেন জহিরুল ইসলাম জলিল। এবার সানফ্লাওয়ার অয়েল ভোটের গাড়ির খবর। দর্শক, নির্বাচনী প্রচারের খবর জানাতে দেশে 2 প্রান্তে আছেন আমাদের 2 জন সহকর্মী। উত্তরের জেলা কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন জাহিদ রহমান, আর চট্টগ্রাম মহানগরী থেকে যুক্ত হচ্ছেন এহতেরাবুল হক। জাহিদ, শুরুতেই যুক্ত হচ্ছে আপনার সঙ্গে। আপনি তো এখন কুড়িগ্রামে আছেন, ভোট নিয়ে সেখানকার মানুষের মনোভাব আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামে, এবং কুড়িগ্রাম এই আসনটি হচ্ছে 2 আসন, যেটি রাজারহাট, ফুলবাড়ি এবং কুড়িগ্রাম সদর, এই 3টি উপজেলা নিয়ে এই আসনটি। এই কুড়িগ্রামে কিন্তু মোট 4টি আসনে নির্বাচন হচ্ছে জাতীয় সংসদের, যা অর্থাৎ 9টি উপজেলাকে নিয়ে এই 4টি আসনে নির্বাচন হচ্ছে। এখানে এই মুহূর্তে কিন্তু আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেখানে লাঙ্গল প্রার্থী, অর্থাৎ এখানে লাঙ্গল প্রার্থী যিনি আছেন পনির উদ্দিন আহমেদ, তিনি মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং এই একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি যে ঐক্য ফ্রন্টের গণফোরামের যিনি আছেন আসমা আমিন, তিনি হচ্ছেন গণফোরামের ঐক্য ফ্রন্ট থেকে এখানে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা লড়ছেন। তো আমি যদি দেখতে চাই, আপনি দেখতে পাবেন যে তারা পনির উদ্দিন আহমেদের ওনার কিন্তু লাঙ্গলের যে প্রচারণা অভিযান সেটি কিন্তু উনি শুরু করেছেন, এবং কিছুক্ষণের মধ্যে তিনি আরও যারা ভোটার আছেন তাদের কাছে উনি যাবেন, এবং আসলে তার প্রত্যাশা কি আমরা সেই জিনিসটা তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে তিনি আসলে ভোটারকে কি প্রতিশ্রুতি দিতে চান, এবং এই যে কুড়িগ্রাম 2 আসন সেটি উন্নয়নে আসলে তিনি কি ভূমিকা রাখতে চান, যদি উনি ছোট করে একটু বলেন যে আপনাকে কেন ভোট দেবেন, আপনি কি প্রতিশ্রুতি রক্ষা করতে চাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পনির উদ্দিন আহমেদ, 26 কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। আগামী 30 ডিসেম্বর নির্বাচন, আমার নির্বাচনী প্রচারণা চলছে। আমি যদি নির্বাচিত হই, কুড়িগ্রামের 2 আসনের রাজারহাট, ফুলবাড়ি, কুড়িগ্রাম সদর আমি ব্যাপকভাবে উন্নয়ন ঘটাবো। বিগত এমপিরা কী করছে সেটা আমি বলতে চাবো না। আমার উন্নয়ন হবে স্বচ্ছ এবং জবাবদিহিতা উন্নয়ন হবে। আমি 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 এখানে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। মাননীয় প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের প্রতিশ্রুতি আছে শিল্প অঞ্চল, সেটাকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি নিয়ে শিল্প অঞ্চলের এটা আমি ব্যবস্থা নেব। আমি যেহেতু কুড়িগ্রামের 2বার উপজেলার চেয়ারম্যান ছিলাম, আমরাও জমি অধিগ্রহণ করেছি, সেই জমি আছে এখনও, সেটা এখনও করা শুরু হয় নাই। আমি এই পদে যেহেতু আমি আসছি, যদি
আমি শুনছিলাম উনি আসলে কি কি উন্নয়ন করবেন, উনি প্রতিশ্রুতি দিয়েছেন এখানে যুব সমাজের উন্নয়ন, পাশাপাশি এই আসনের যে উন্নয়নটি সেটি কিন্তু তিনি অব্যাহত রাখবেন। বিশেষ করে কুড়িগ্রামের মানুষের জন্য তিনি নিবেদিত প্রাণ হিসেবেই কাজ করবেন বলে তিনি জানিয়েছেন এবং লাঙ্গলের প্রতীকে উনি বিজয় লাভ করবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। জুই, জাহিদ, আপনি সেখানে অবস্থান করুন। এখন আমরা চট্টগ্রামের খবরাখবর জানতে যুক্ত হব আমাদের আরেক সহকর্মী এহতেরামের সঙ্গে। এহতেরাম, চট্টগ্রামে ভোটের প্রচারণা কেমন দেখছেন? জি জুই, আপনাকে যদি আমি একটু বলে রাখি যে এই চট্টগ্রামে মোট 16টি সংসদীয় আসন রয়েছে। আসলে সংসদীয় আসনগুলো চট্টগ্রাম মহানগরীতে এবং জেলা জুড়ে আছে। তার মধ্যে আসলে চট্টগ্রাম মহানগরীতে 3টি সংসদীয় আসন রয়েছে, 9, 10 এবং 11 এবং এই 3টি আসন খুবই গুরুত্বপূর্ণ এবং এই আসনগুলোতে আসলে প্রধান 2 প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা আসলে এখানে একটি নির্বাচন হবে আসলে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এমনটি প্রত্যাশা করছেন এখানকার ভোটাররা। আপনাকে আমি একটু জানিয়ে রাখি যে আমি এখন চট্টগ্রাম 10 যে আসনটি রয়েছে সেই আসনের দক্ষিণ কাট্টলি এলাকায় রয়েছি। এখানে আওয়ামী লীগের প্রার্থী আফসারুল আমিন, সাবেক মন্ত্রী, তিনি আসলে এই ওয়ার্ডটিতে বিভিন্ন জায়গায় গণসংযোগ চালিয়েছেন, ভোটারদের কাছে গেছেন। তো আমরা একটু সংক্ষেপে তার কাছ থেকে জানিয়ে নেব যে আসলে তিনি কেমন প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন এই নির্বাচনে। জি, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম 10-এর আমি এই এলাকা থেকে নৌকার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আশা করছি যে এই এলাকার মানুষকে 10 বছর আমি জনপ্রতিনিধি হিসেবে তাদের সাথে কাজ করেছি, উন্নয়নের কাজ করেছি। এই এলাকার মাদক মুক্ত এলাকা করার জন্য চেষ্টা করেছি, সন্ত্রাস মুক্ত এলাকা করার জন্য চেষ্টা করেছি এবং ভূমিদস্যুদের যাতে সুযোগ না পায় তার জন্য চেষ্টা করেছি, মহিলাদের তাদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য চেষ্টা করেছি। আমি এই ধরনের অনেক কাজ আমি করেছি। আশা করছি ভালো আমি ফলাফল ভালো হবে, এটা আমি আশা করি। ধন্যবাদ। আসলে জুই, যেমনটি শুনছিলেন ভোটারদের কাছে এই প্রার্থীরা আসলে বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের প্রতিশ্রুতি নিয়ে এবং আজকে কিন্তু প্রায় 1 সপ্তাহ ধরে নির্বাচনী প্রচারণা চলছে এবং এটি আগামী 28 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত চলবে। তো আমার কাছে এই নির্বাচন সংক্রান্ত এই ছিল এই চট্টগ্রাম 10 আসনের তথ্য। জুই, জাহিদ এবং এহতেরাম, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে জাহিদ রহমান এবং চট্টগ্রাম থেকে এহতেরামুল জানাচ্ছিলেন ভোটের খবর। নোয়াখালী সহ সারা দেশের উন্নয়নে নিরলস কাজ করেছে শেখ হাসিনা সরকার। তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী 30 ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতা আনতে হবে, এমনটা বললেন নোয়াখালী 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মোর্শেদ আলম। গতকাল নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, বেলাল আহমেদ ভূঁইয়া সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতারা। এর আগে মোর্শেদ আলমের পক্ষে বারোগাঁও ইউনিয়নের কাশীপুর বাজারে গণসংযোগ করেন মোহাম্মদ জসিমউদ্দিন। আওয়ামী লীগ বাংলাদেশে অনেক উন্নয়ন দিয়েছে, যেটা দৃশ্যমান। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অবকাঠামো, বিদ্যুৎ থেকে আরম্ভ করে সব কিছু উন্নয়ন হয়েছে, উন্নত দিয়েছে এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার নৌকা মার্কা ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়নটাকে ত্বরান্বিত করবেন, আপনারাও সুখে শান্তিতে থাকতে পারবেন। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে নির্বাচনী হালচাল জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন হোসাইন আহমেদ সুজাত। সুজাত, সিলেটের নির্বাচনী মাঠের হালচাল সম্পর্কে আমাদের জানাবেন। সিলেটে আজ সকাল থেকেই নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সকালে যেখানে সিলেটে যিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আছেন, যিনি সিলেট 1 আসনে ডক্টর এ কে আব্দুল মুমিন, তিনি কিন্তু সিলেটের সিদ্ধাহানিঘাটের কাঁচাবাজারে গণসংযোগ করেছেন এবং বিএনপি ঐক্যফ্রন্ট মনোনীত যিনি প্রার্থী আছেন খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট 1 আসনে তিনি কিন্তু সিলেটের কোর্টে বার নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় করেছেন এবং সেখানে গণসংযোগ করেছেন। তাছাড়া আপনাকে আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি যে গতকাল সিলেটের 6 আসন যেটি রয়েছে বিয়ানীবাজার গোলাপগঞ্জ নিয়ে গঠিত, সেখানের যিনি বিকল্প ধারার প্রার্থী ছিলেন শমশের মুবিন চৌধুরী, তিনি কিন্তু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম নাহিদকে সমর্থন দিয়েছেন। সেক্ষেত্রে এই আসনের কিন্তু নির্বাচনী হিসাব নিকাশ কিন্তু অনেকটা পাল্টে গেছে, যে শমশের মুবিন চৌধুরী
নুরুল ইসলাম নাহিদকে সমর্থন দেওয়ার কারণে। তাছাড়া সিলেটের যে 6টি আসন আছে প্রায় সবকটি আসনে কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে। তো এই ছিল আমার কাছে সিলেটের নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ পরিস্থিতি। সুজাত, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সিলেট থেকে জানাচ্ছিলেন হোসাইন আহমেদ সুজাত। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করেছেন বাংলাদেশে নবনিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হেনরিকাস হ্যারি ও মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। দেখা করতে সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান তারা। প্রথমে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বৈঠক করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এ সময় ঢাকায় দায়িত্ব পালনকালে দুদেশের সম্পর্ক জোরদারে কাজ করে যাওয়ার আশ্বাস দেন হেনরিকাস হ্যারি। পরে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। এ সময় তিনি দুদেশের ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বাংলাদেশের দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীববৈচিত্র্যে ভরপুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাল শাপলার জলাশয়ে আসতে শুরু করেছে পরিযায়ী পাখির ঝাঁক। শীতের পরশে পাখির আনাগোনা আর কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। পাখিদের কলকাকলি, জলকেলি ও খুনসুটির অপরূপ দৃশ্য উপভোগ করতে ছুটে আসছেন পাখি প্রেমী দর্শনার্থীরা। জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে সুরাইয়া মুন্ডির রিপোর্ট। হেমন্তের শুরুতে অতিথি পাখির ঝাঁক হাজারো মাইল পথ পাড়ি দিয়ে ছুটে আসে লাল শাপলার জলাশয়। এসব পাখির কলরব, কিচিরমিচির শব্দ আর দিগন্ত বিস্তৃত আকাশে ডানা মেলে উড়ে চলার নান্দনিকতা সবুজ বনানী ঘেরা ক্যাম্পাসকে করে তোলে আরও প্রাণবন্ত। আর প্রকৃতির এই সৌন্দর্য উপভোগে ভিড় জমায় দর্শনার্থীরা। সবথেকে বড় যে আনন্দের যে ব্যাপারটা লাগে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের পাখি। আমরা আসার আগে থেকেই পাখি নিয়ে অনেক কিছু শুনতাম, যখন পড়তে আসলাম দেখলাম ভালো লাগে। সব মিলে পরিবারে, নিজের পরিবার, ভাই বোন, ওদের সব বাচ্চাদের নিয়ে আমরা এখানে ঘুরতে এসেছি। ওদের একটু রিক্রিয়েশনের জন্য সুন্দর পাখি সম্পর্কে দেখুক, ওরা নিজেরা প্রকৃতি সম্পর্কে একটু জানুক। এখানে যে কাছে যে পাখিগুলো ছিল সেগুলো কিন্তু এখন এদিকে নাই, যেগুলো হোস্ট, যারা অতিথি না তারাও কিন্তু পেছনে চলে গেছে। বিশ্ববিদ্যালয়ে ছোট বড় 10 থেকে 12টি লেক থাকলেও পাখি আসে মূলত 4টি লেকে। তবে জলাশয় ও এর তীরের ময়লা আবর্জনা, বসবার বেঞ্চগুলো বেহাল দশা নিয়ে অসন্তুষ্ট পাখি প্রেমীরা। অতিথি পাখিরা এখানে আসে, ভালো লাগে দেখতে। এর আগের বছরও এসেছিলাম, এর বছরেও আসলাম। আর এখানে শাপলা ফুলগুলো দেখতে অনেক সুন্দর। বাবা মার সাথে পাখি দেখতে এসেছি, খুব ভালো লাগছে। বাবা মার সাথে কোথাও বাইরে আসা হয় না, কিন্তু এখানে অনেক ভালো লাগছে। শাপলা ফুল আছে, তারপর এইসব সিনারি ইউজুয়ালি দেখা হয় না। বসার যেমন স্থান দরকার এবং আশেপাশে যে পরিবেশটা, পাতা একদম পড়ে আছে নোংরা, কিংবা এখানে যে ডাস্টবিনও নাই কিন্তু পর্যাপ্ত। দেখেন কোনো ডাস্টবিন নেই। একটা জিনিস হাতে করে নিয়ে আসলে খাওয়ার, সেই জিনিসটা ফেলার জন্য লেখা আছে যে ডাস্টবিনে নির্দিষ্ট জায়গায় আপনার ময়লাটা ফেলুন। আলটিমেটলি কই সেই নির্দিষ্ট জায়গা? You will not see that. সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে বিভিন্ন জাতের 80 প্রজাতির অতিথি পাখির আনাগোনা এর আগে দেখা গেলেও এবছর এখন পর্যন্ত 3 থেকে 4 প্রজাতির অতিথি পাখির আনাগোনা দেখা গেছে। সারা বিশ্বের যে জলবায়ু পরিবর্তন, আমাদের এই লেকেরগুলো যে অবস্থা, লোকাল যে ধরনের জলজ ইকোসিস্টেম দরকার, সবকিছু মিলে পাখি একটু কম আসছে। গত বছরগুলোতে আমাদের দেখা গিয়েছে যে 80টি বেশি প্রজাতি আসতো, প্রজাতিটা কিন্তু কমে এখন চলে আসছে মাত্র 5। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা দর্শনার্থী ও বিশেষজ্ঞদের। সুরাইয়া মুন্নি, RTV। কেওয়াই স্টিল, কেওয়াই লুম ভোটের মাঠের খবর। কুমিল্লা 1 আসনে হ্যাট্রিক জয়ের প্রত্যাশা নিয়ে প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভূঁইয়া। প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি বিভিন্ন স্থানে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ করছেন। এমপি সুবিদ আলী ভূঁইয়া 2008 ও 2014 সালেও নির্বাচিত হন। আসছে নির্বাচনে তাকে বিজয়ী করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো তার পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে। আবারও নির্বাচনী প্রসঙ্গ। দর্শক, এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে নির্বাচনী হালচাল জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, মানিকগঞ্জে নির্বাচনী মাঠের হালচাল সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ জয়ী। আপনারা জানেন যে মানিকগঞ্জে 3টি নির্বাচনী আসন। মানিকগঞ্জের 3টি নির্বাচনী আসনেই আওয়ামী সমর্থিত প্রার্থী এবং সমর্থকরা তারা প্রত্যন্ত অঞ্চলে তাদের নির্বাচনী প্রচারণা করছেন। এদিকে বিএনপির পক্ষ থেকে তাদের প্রচারণায় বাধা, তাদের পোস্টার লিফলেট
ছেঁড়া সহ তাদের বিভিন্ন প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে এবং এই সবকিছু ছাপিয়ে মানিকগঞ্জের 3টি আসনেই অন্যান্য যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আমি এই মুহূর্তে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় শহরের উচ্চ বিদ্যালয় কেন্দ্র প্রাঙ্গণে আছি। এখান থেকে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে মানিকগঞ্জ 3 আসনের আওয়ামী সমর্থিত প্রার্থী স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক স্বপনের পক্ষে একটি প্রচারণা বের হবে। বিএনপির সমর্থকদের যে অভিযোগ রয়েছে তাদের নির্বাচনের প্রচারণা বাধা, সেই বিষয়ে আমরা একটু জাহিদুল ইসলামের কাছে জানতে চাই যে তাদের এই হামলা এবং বাধার প্রেক্ষিতে তিনি কি বলেন। ধন্যবাদ আপনার আর্টিকে। আমরা যে অভিযোগ আপনারা বললেন যে বিএনপি থেকে অভিযোগটা করছে, আসলে বিএনপির এরা আমাদের আলহাজ জাহিদ মালিক স্বপন সাহেবের উন্নয়নের দৃশ্য দেখে ওরা হেরে যাবে বোধহয়, ওরা নানানভাবে এইসব মিথ্যা কথা বলে আসতেছে। আসলে আমাদের এখানে কাউকে আমরা বাধা দিচ্ছি না এবং আমাদের কোনো দলীয় লোকজনও বাধা দিচ্ছে না। আমরা সুন্দরভাবে প্রচারণা চালাচ্ছি, তারাও প্রচারণা চালাচ্ছে। হয়তো তারা জিততে পারবে না এবং দিন খেলাপি দেখে ওরা ভুয়া এইসব বাজে কথা বলে আমাদের দলের একটু দুর্নাম ছড়াচ্ছে। আসলে সঠিক না। আমরা মনে করি নৌকার জোয়ার এবার সমস্ত আমাদের মানিকগঞ্জ জেলার 3টি আসনে অনেক জোয়ার আছে এবং 3 নম্বর আসনে বিশেষ করে আমাদের আলহাজ জাহিদ মালিক স্বপন সাহেব যেভাবে উন্নয়ন করেছে আমরা মনে করি বিপুল ভোটে আমরা জিতে যাব। আমরা মনে করি মানিকগঞ্জের ডিজিটাল। ধন্যবাদ। দুই শুনছিলেন যে আসলে মানিকগঞ্জের আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছেন তাদের কর্মীরা আজকের এই বৃষ্টিকে উপেক্ষা করেও তারা কিন্তু প্রচারণায় বের হয়েছেন। জয় জাহাঙ্গীর, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বিশ্বাস। এর সঙ্গে দুপুরের সংবাদের শেষ ভাগে আমরা শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভোটারদের কাছে টানতে 14 দফা নির্বাচনী ইশতেহার ঐক্যফ্রন্টের, থাকছে বেকার ভাতা ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যর প্রতিশ্রুতি। দণ্ডিতদের নেতৃত্বে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি হাস্যকর বলছে আওয়ামী লীগ। যুদ্ধাপরাধের বিচার চলমান রাখার আশ্বাস, জাতিসংঘে প্রতারণা। একাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে তৃতীয় বেঞ্চে শুনানি করতে আবার অনাস্থা, খালেদার আইনজীবীদের শুনানি শুরু। অভিযোগ পাল্টা অভিযোগে চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা, প্রার্থীদের নানা প্রতিশ্রুতি, বিভিন্ন স্থানে সংঘর্ষ। এবং প্রথম টি-20তে বাংলাদেশের 130 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।